অবশেষে গাজায় প্রতীক্ষিত যুদ্ধবিরতি প্রকাশ্যে হামাস, প্রয়োজনে ফের আগ্রাসনের হুঙ্কার ইসরায়েলের। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারীর স্থান নেই তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, এসকে সুরের বাসায় অভিযান। বিডিআর বিস্ফোরক আইনের মামলায় 250 আসামির জামিন, সুবিচার মিলেছে বিবাদী পক্ষের আইনজীবী। আসসালামু আলাইকুম, জসিন্তা জিনিয়া স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। শুরুতেই গাজায় যুদ্ধবিরতি প্রসঙ্গ। দীর্ঘ 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের পর ফিলিস্তিনের গাজা উপত্যকায় অবশেষে কার্যকর হল প্রতীক্ষিত যুদ্ধবিরতি। রোববার স্থানীয় সময় সকাল 8:30টায় হওয়ার কথা থাকলেও 3 ঘন্টা বিলম্ব করে দখলদার ইসরায়েল। আগ্রাসী দেশটির দাবি, হামাস ক্ষমতায় থাকলে শান্তি এবং স্থিতিশীলতা রক্ষা অসম্ভব। অন্যদিকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার আশা পুনর্ব্যক্ত করেছে হামাস। দলে কোনো অনুপ্রবেশকারীকে জায়গা দেয়া যাবে না, এমন মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অনুপ্রবেশকারীদের সুবিধা দিতে 15 বছর নির্যাতন নিপীড়ন সহ্য করেনি বিএনপি। আগামী জাতীয় নির্বাচন সহজ হবে না মন্তব্য করে তিনি বলেছেন, জনগণের চাওয়া অনুযায়ী কাজ না করলে কিংবা কোনো ভুল করলে পস্তাতে হবে বিএনপিকে। বলেছেন, বিএনপি ছাড়া অন্য কেউ সরকার গঠন করলে বিএনপি নেতাকর্মীরা কেউ ভালো থাকতে পারবে না। বিকেলে এক আলোচনায় এসব বলেন তারেক রহমান। ইমরুল আহসানের রিপোর্ট। প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মদিন উপলক্ষে এই আলোচনার আয়োজন করে বিএনপি। দেশ ও জাতির অগ্রযাত্রায় শহীদ জিয়ার অবদানের কথা তুলে ধরেন বক্তারা। লন্ডন থেকে অনলাইনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের দলের প্রতিষ্ঠাতার আদর্শ অনুসরণ করে রাজনীতি করার আহ্বান জানান। খুব সম্ভবত পৃথিবীর কোনো রাজনৈতিক নেতার চলে যাবার পরে জানাজার ক্ষেত্রে এইরকম দৃশ্য আমরা দেখিনি, এত জনসমাগম আমরা দেখিনি, এইভাবে মানুষকে কাঁদতে আমরা দেখিনি, এত সংখ্যক মানুষকে কাঁদতে। জানা যায় মানুষের উপস্থিতি বলে দেয় তিনি তার মানুষের কাছে কতটা জনপ্রিয় ছিলেন। 5ই আগস্ট স্বৈরাচারের পতনের পর বিএনপিতে অনেকে অনুপ্রবেশের চেষ্টা করছে উল্লেখ করে তাদের বিষয়ে সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তারেক রহমান। এইরকম মানুষগুলো 5 তারিখের পর থেকে আস্তে আস্তে ভিড় করা শুরু করেছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 60 লক্ষ নেতাকর্মীর নামে বিভিন্নভাবে মিথ্যে গায়েবী মামলা আছে, নির্যাতিত, অত্যাচারিত। শুধুমাত্র জুলাই আগস্ট মাসে যে আন্দোলন, জনগণের যে আন্দোলন, সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী দলেরই প্রায় 500-র মতন নেতাকর্মী শহীদ হয়েছেন। বহু হাজার, শত হাজারের মতন নেতাকর্মী বিভিন্নভাবে জখম হয়েছেন। আমরা কি এতগুলো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীরা যারা অত্যাচার নির্যাতন সহ্য করেছে, এই যে 60 লক্ষ মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ, আমরা কি ওই মোটরসাইকেল বহরের যারা, তাদেরকে সুবিধা দেওয়ার জন্য এই অত্যাচার নির্যাতন সহ্য করেছি? অবশ্যই নয়, অবশ্যই নয়। দলের নেতাকর্মীদের আত্মতুষ্টিতে ভোগা যাবে না মন্তব্য করে তারেক রহমান বলেন, নির্বাচনে জয়ী হতে হলে জয় করতে হবে মানুষের মন। সামনের নির্বাচন এত সহজ নয় আপনারা যত সহজ ভাবছেন। নিজের মনে যতই বড়াই করুন, আরে বিএনপির তো শাখা প্রশাখা একদম গ্রাম পর্যন্ত আছে, অন্যদের কি এত আছে? এত বড়াইয়ের কিছু নেই। জনগণ ম্যাটার্স। সেই জনগণই হচ্ছে আমাদের শক্তি, জনগণই হচ্ছে আমাদের সমর্থন, জনগণই হচ্ছে শক্তি। জনগণ সাথে না থাকলে জনগণ 5ই আগস্ট দেখিয়ে দিয়েছে। কাজে আমরা যদি ভুল করি, জনগণ আবার কোনো একটা কিছু দেখিয়ে দিবে, তখন কিন্তু পস্তাতে হবে, তখন কিন্তু হাপিত্তেশ করতে হবে। যদি এমন পরিস্থিতির উদ্ভব হয় যেখানে অন্য কেউ সরকার গঠন করলো, তাহলে কি আপনি মনে করেন আপনি খুব ভালো থাকতে পারবেন? আপনি বলতে আমি
বাংলাদেশে যদি 1 কোটি বিএনপির নেতাকর্মী থাকে, সবকিছু মিলিয়ে আমি এই 1 কোটি মানুষকেই বলছি, আপনারা কি ভালো থাকতে পারবেন? ভোটের অধিকারী একমাত্র জবাবদিহি নিশ্চিত করতে পারে উল্লেখ করে তারেক রহমান বলেন, নির্দিষ্ট সময় পরপর নির্বাচন হতে হবে, এ বিষয়ে সবাইকে এক জায়গায় থাকতে হবে। দাঁড়াতে ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। সংস্কার কমিশনের প্রতিবেদনগুলো নিয়ে একটি সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়া ভারপ্রাপ্ত হাই কমিশনার নার্দিয়া সিমসন প্রধান উপদেষ্টার সাথে বিদায়ী সাক্ষাৎ করতে গেলে ডক্টর ইউনূস এ কথা জানান। প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই কূটনীতিক প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। জুলাই আগস্টের স্মৃতি স্মরণ করতে গিয়ে ভারপ্রাপ্ত অস্ট্রেলিয়ান হাই কমিশনার বলেন, এটি খুবই আবেগের বিষয় ছিল এবং তারা বাংলাদেশের জনগণের সাথেই ছিলেন। এর আগে একই স্থানে ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো সেসা প্রধান উপদেষ্টার সাথে দেখা করেন। এ সময় প্রধান উপদেষ্টা বাংলাদেশের সাথে আর্জেন্টিনার ফুটবল কূটনীতি আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করেন, যাতে করে এর মাধ্যমে দুই দেশের মধ্যে বাণিজ্য সহ অন্যান্য খাতে সহযোগিতা বৃদ্ধি পায়। নতুন নতুন খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে 700 মিলিয়ন মার্কিন ডলারের বাণিজ্য ঘাটতি দূর করে ভারসাম্য নিয়ে আসা সম্ভব বলে মন্তব্য করেন আর্জেন্টিনার কূটনীতিক। কতটুকু সংস্কার হবে সে বিষয়ে রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে না পৌঁছালে নির্বাচন আয়োজন কঠিন হবে মন্তব্য করে প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সবাই কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন সম্ভব। রাজধানী প্রেস ইনস্টিটিউটে কৃষি বিষয়ক সাংবাদিক কর্মশালার উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন। সবচেয়ে ভালো নির্বাচন আয়োজনের লক্ষ্যে সরকার কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, দ্রুত সংস্কার কাজ সম্পন্নের জন্য রাজনৈতিক দলগুলোকে একমত হতে হবে। আওয়ামী লীগের ভবিষ্যৎ রাজনৈতিক দলগুলো ঠিক করবে জানিয়ে তিনি বলেন, দলটিকে নিষিদ্ধ করা না করার ব্যাপারে আপাতত সরকারের কোনো ভাবনা নেই, তবে গণহত্যায় জড়িত প্রত্যেকের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা প্রদান যুক্তিযুক্ত সিদ্ধান্ত জানিয়ে প্রেস সচিব বলেন, আশেপাশের দেশের সাপেক্ষে চিন্তা করে ভাতা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কম রিফর্ম হয় সেক্ষেত্রে ডিসেম্বরের মধ্যে ইলেকশন হবে, আর যদি কম রিফর্ম পলিটিক্যাল পার্টিগুলো মনে করেন যে না ইন্টারিম গভর্নমেন্টকে দিয়ে আমরা আরও বেশ কিছু রিফর্ম করিয়ে নিব, সেক্ষেত্রে জুন 2026-এর কথা উনি বলেছেন। এবং এটা সত্যিকার অর্থে খুব বেশি টাইম যে আমরা নিচ্ছি তাও তো না। দুর্নীতির মামলায় গ্রেফতার বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীর বাসায় অভিযান চালিয়ে নগদ 16 লক্ষাধিক টাকা ও প্রায় 4.5 কোটি টাকার সঞ্চয়পত্র এবং মেয়াদি আমানত সহ বিভিন্ন কাগজপত্র উদ্ধার করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। একই দিনে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে বাদ দিতে ব্যবস্থা নিতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। নিয়ামুল আজিজ সাদেকের রিপোর্ট। পূর্বাচল নতুন শহরে প্রকল্পে অবৈধভাবে রাজুকের 10 কাঠা প্লট জালিয়াতির ঘটনায় সম্প্রতি সাইমা ওয়াজেদ পুতুলকে আসামি করে মামলা করে দুদক। এমন মামলার আসামি কোনো প্রভাব খাটিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদে দায়িত্ব পেয়েছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখতে পররাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে দুদক। ইতিমধ্যে তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হয়েছে। সাইমা ওয়াজেদ পুতুলের নিয়োগ সংক্রান্ত বিষয়ে এটা অনুসন্ধান কার্যক্রম শুরু হয়েছে। অনুসন্ধান দল তাদের অভিযোগ প্রমাণের জন্য যা যা প্রয়োজন হবে, যেখানে যেখানে পত্র লেখার প্রয়োজন হবে, জালিয়াতি প্রমাণাদি সংগ্রহের জন্য সব কাজই করবে। এদিকে দুপুরে শীতাংশু কুমার সুর চৌধুরীর ধানমন্ডির বাসায় অভিযান চালিয়ে 16,25,000 নগদ টাকা ও স্বর্ণালঙ্কার সহ সঞ্চয়পত্রের কাগজ উদ্ধার করে দুদক। কোন কোন ব্যাংকে তার চেক রয়েছে, কোন কোন ব্যাংকে তার অ্যাকাউন্ট রয়েছে, সেগুলো আমরা ব্যাংকগুলোর নাম এবং শাখাগুলো লিখে নিয়েছি এবং পরবর্তীতে আমরা সে সকল ব্যাংকে তল্লাশি করে সেখান থেকে কত টাকা রয়েছে এবং কত টাকা লেনদেন করা হয়েছে সেগুলো আমরা উদ্ধার করব। আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রিপরিষদ সচিব কবির বিন আনোয়ার ও তার স্ত্রী তৌফিকার বিরুদ্ধে 23 কোটি টাকা অস্বাভাবিক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করেছে দুদক। নিয়ামুল আজিজ সাদেক, এনটিভি নিউজ, ঢাকা। বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় বিস্ফোরক আইনে দায়ের করা মামলার 250 আসামি জামিন পেয়েছেন। কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের অস্থায়ী আদালতে ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল 2 এর বিচারক ইব্রাহিম মিয়া
আজ এই আদেশ দেন। হত্যা মামলায় খালাস পেলেও এসব আসামি এতদিন বিস্ফোরক মামলায় কারাগারে ছিলেন। আসামি পক্ষের আইনজীবীরা বলেন, এই আদেশের ফলে আসামিদের সঠিক বিচার পাওয়ার পথ সুগম হলো। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী আদালতের এই আদেশকে ভালো সিদ্ধান্ত বলে মন্তব্য করেছেন। আপেল শাহরিয়ারের রিপোর্ট। জামিনের খবরে আদালত প্রাঙ্গণে কান্নায় ভেঙে পড়েন বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার আসামির স্বজনরা। এ অপেক্ষা যে দীর্ঘদিনের। এ সময় তারা প্রকৃত অপরাধীদের বিচারের আওতায় আনার দাবি জানান। যারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আর যারা মুখোশের আড়ালে আছে তাদের প্রত্যেকের আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হোক, কঠিনতম কঠিন শাস্তি দেওয়া হোক। আমার বাবা কোনো দোষ করে নাই, আমার বাবা বিডিআর বিদ্রোহী না, আমার বাবা বিদ্রোহী না। জুলাই বিপ্লবের পর নানা কারণে কয়েক দফা পেছানো হয় এ মামলার জামিন শুনানি। অবশেষে কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে অস্থায়ী আদালতে হত্যা মামলায় খালাস পাওয়া আসামিদের জামিন আবেদন করলে তা মঞ্জুর করেন আদালত। যারা আগে খালাসপ্রাপ্ত হয়েছিলেন এবং তাদের বিরুদ্ধে মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে রায় পরিবর্তন হয়েছে বা কারো বিরুদ্ধে আপিল পেন্ডিং আছে এবং বিস্ফোরক দ্রব্য মামলায় আলাদা 30 জনের মতো আসামি শুধুই বিস্ফোরক দ্রব্য মামলার আসামি ছিলেন, এই আসামি ব্যতি রেখে অন্যান্য খালাসপ্রাপ্ত আসামিদেরকে জামিন মঞ্জুর করা হলো। এই মর্মে একটা আদেশ দেওয়া হয়েছে। আসামিরা জামিন পাওয়ায় তাদের ন্যায় বিচার পাবার পথ প্রশস্ত হলো বলে মন্তব্য করেন আসামি পক্ষের আইনজীবীরা। মাননীয় আদালত আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে 250 মানুষ এখন জামিন পেল, তাদের জামিন নামাটা আমরা 2 দিন পরে দাখিল করব। আমরা ভালো করে স্ক্রুটিনি করে কেউ যাতে কোনো অন্য আসামি যারা সাজাপ্রাপ্ত এরকম কেউ যাতে এসে ভুল বেল বন্ড যাতে সাবমিট না হয়ে যায়, আর যাদের সাজা ইতোমধ্যে শেষ হয়ে গেছে, যাদের 10 বছরের সাজা ছিল এই সাজাটা এখন আর তাদের নাই। আমরা মাননীয় আদালতের কাছে অনুরোধ করেছি, সাবমিশন রেখেছি যে তাদের জামিনের বিষয়গুলো যাতে পরবর্তী ধার্য তারিখে বিবেচনা করেন। আগামী 10 ফেব্রুয়ারি এ মামলার সাক্ষ্য গ্রহণের পরবর্তী দিন ধার্য করেন আদালত। আপেল শাহরিয়ার, এনটিভি নিউজ, ঢাকা। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে গাছ কাটা নিয়ে ভারত ও বাংলাদেশের 2 গ্রামবাসীর মধ্যে সংঘর্ষের পর এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। ফের সংঘর্ষ এড়াতে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী, বিজিবি ও বিএসএফ এর টহল জোরদার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ থেকে শহীদুল হুদা অলোকের পাঠানো রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ ভারত সীমান্তে চলমান অস্থিরতার মাঝেই দুদেশের গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ। শনিবার দিনভর উত্তেজনা, উত্তপ্ত পরিস্থিতির পর এখন অনেকটা শান্ত সেই সীমান্ত। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে রোববার সকাল থেকে দেখা যায় সাধারণ মানুষের সীমিত চলাচল। কৃষক, শ্রমিকরা কাজ করছেন জমিতে, তবে 0 পয়েন্ট এড়িয়ে চলার আহ্বান জানিয়েছে বিজিবি। স্থানীয় অনেকের মধ্যে রয়েছে চাপা আতঙ্ক। যে বন্ধাই হোক, দুপাটে আমরা শান্তি চাই। আমরা কৃষক মানুষ, আমরা আবাদে যেতে পাই না, হ্যাঁ, ফসল নষ্ট হয়ে তাও যেতে পাই না। সকাল থেকে বিজেপি যখন অনুমতি দিয়েছে যে কৃষক ছাড়া কেউ যেন ভিতরে না যায়, কৃষকেরাই এসে কাজ কাম করতেছে। আমাদের যে কৃষকের যে ফসলগুলা কষ্ট করে ফসলগুলা করা হয়েছে, এই ফসলগুলা নষ্ট করে দিয়েছে। এদিকে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে দুদেশের সীমান্তরক্ষী বাহিনী। জোরদার করা হয়েছে টহল। সীমান্ত এলাকায় উত্তেজনা হলে আলটিমেটলি এই এলাকার কৃষকের ক্ষতি হচ্ছে। তো এই এলাকায় যেন উত্তেজনা না হয়, উত্তেজনা প্রশমিত করার জন্য আমরা কাজ করছি এবং বর্ডারে এটাই আমাদের কাজ, যে কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য বিজিবি উই আর ট্রেন্ড ফর দিস। বিজিবি ও এলাকাবাসী জানান, শনিবার ভোরে শিবগঞ্জের বিনোদপুর ইউনিয়নের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মাঝামাঝি এলাকায় বাংলাদেশি 2 যুবক ঘাস কাটতে গেলে ভারতীয় অংশের গমের ফসল নষ্ট করার অভিযোগ তুলে তাদের মারধর করে ভারতীয়রা। এরপর দুদেশের গ্রামবাসীর সংঘর্ষে আহত হয় 4 বাংলাদেশি। এ সময় সীমান্তের ওপার থেকে বাংলাদেশিদের ওপর ককটেল ও সাউন্ড গ্রেনেড ছোড়া হয়।
বিকেলে বিএসএফ বিজিবির মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি শান্ত হয়। বিশ্লেষকরা বলছেন, সীমান্তে ফেলানি সহ বিভিন্ন হত্যাকাণ্ড ক্ষোভের জন্ম দিয়েছে বাংলাদেশিদের মধ্যে। সেই আগুনে ঘি ঢেলেছে বিএসএফের সাম্প্রতিক কার্যকলাপ এবং সীমান্তে তাদের নতুন পদক্ষেপ। এনটিভি নিউজ ডেস্ক। চেক প্রতারণার মামলায় ক্রিকেটার ও মাগুরা 2 আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। দুপুরে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম জিয়াদুর রহমানের আদালত আজ এ আদেশ দেন। আরাফাত ইসলামের রিপোর্ট। বিতর্ক যেন পিছু ছাড়ছে না দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসানের। একের পর এক নেতিবাচক ঘটনায় খবরের শিরোনাম হচ্ছেন তিনি। সবশেষ সংযোজন আইএফআইসি ব্যাংকের চেক প্রতারণার মামলায় তার বিরুদ্ধে রোববার জারি হওয়া গ্রেফতারি পরোয়ানা। গত বছরের 15 ডিসেম্বর ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালতে চেক ডিসঅনারের অভিযোগে আইএফআইসি ব্যাংক সাকিব সহ 4 জনকে আসামি করে মামলা করে। তারই প্রেক্ষিতে গত বছরের 18 ডিসেম্বর পৃথক আদালত আসামিদের 19 জানুয়ারি হাজির হওয়ার জন্য সমন জারি করেছিল। আসামিদের মধ্যে এমদাদুল হক ও মালাইকা বেগম আদালতে হাজির হলেও অপর আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল। সাকিব আল হাসান অ্যাগ্রো ফার্ম লিমিটেড, এই ফার্মের নামে সে 4 কোটি প্রায় 15 লক্ষ টাকা 17 সালে সে ঋণ গ্রহণ করে। সে ঋণ পরিশোধ করে নাই। সে যে চেকগুলো দাখিল করেছিল ব্যাংকে টাকা পরিশোধ করার জন্য, ওই চেকের বিপরীতে ব্যাংক তার বিরুদ্ধে এনআই অ্যাক্টে তার বিরুদ্ধে মামলা করে। আজকে ধার্য ছিল আদালতে আসার জন্য, কিন্তু সে আজকে আদালতে আসে নাই। না আসার কারণে তার বিরুদ্ধে বিজ্ঞ আদালত গ্রেপ্তার পরোয়ানা জারি করেন। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নগদ নিবেদিত অর্থনীতির খবর। আর্থিক খাতে সহায়তায় দাতা সংস্থাগুলোর কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে বিদ্যুৎ ভবনে আয়োজিত কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক সম্মেলনে কথা বলেন তিনি। অর্থ উপদেষ্টা বলেন, অন্যান্য ব্যাংকের তুলনায় কর্মসংস্থান ব্যাংকের কার্যক্রম সন্তোষজনক। ব্যাংকটির উন্নয়নে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে বলেও আশ্বাস দেন তিনি। এ সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ব্যাংকটির আর্থিক তহবিলের সক্ষমতা বাড়ানোকে বড় চ্যালেঞ্জ উল্লেখ করে আমানত বাড়ানোর তাগিদ দেন। অনুষ্ঠানে নারীর আর্থিক ক্ষমতায়নে চেক বিতরণের মাধ্যমে কর্মসংস্থান ব্যাংকের নতুন ঋণ কর্মসূচি সঞ্চিতার শুভ উদ্বোধন করা হয়। ফুটবল তারুণের উৎসব সামনে রেখে 25 জানুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বাফুফে অনূর্ধ্ব 15 জাতীয় ফুটবল লীগ। এতে বিকেএসপি সহ 64 জেলার 11 ভেন্যুতে খেলা হবে। আঞ্চলিক পর্ব থেকে 11টি এবং আয়োজক নোয়াখালী সরাসরি মূল পর্বে খেলবে। সিলেট বিভাগের জেলাগুলো দিয়ে শুরু হবে খেলা। গত ডিসেম্বরে বাফুফে নির্বাহী কমিটির সভায় 29টি জেলা ফুটবল অ্যাসোসিয়েশন কমিটি বিলুপ্ত হয়। তবে অ্যাসোসিয়েশনগুলো বিলুপ্ত হলেও স্থানীয় জেলা প্রশাসকের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে খেলাটি, এমনটাই জানিয়েছে বাফুফে। আগামী 19 ফেব্রুয়ারি জাতীয় ফুটবল লীগের সমাপনী অনুষ্ঠিত হবে। খবর শেষ করছি, তবে যাবার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার। অবশেষে গাজায় প্রতীক্ষিত যুদ্ধবিরতি, প্রকাশ্যে হামাস, প্রয়োজনে ফের আগ্রাসনের হুঙ্কার ইসরায়েলের। সংসদ নির্বাচন সহজ হবে না, ভুল করলে পস্তাতে হবে, দলে অনুপ্রবেশকারী স্থান নেই, তারেক রহমান। পুতুলকে সরাতে উদ্যোগ নিতে পররাষ্ট্র মন্ত্রণালয় দুদকের চিঠি, এসকে সুরের বাসায় অভিযান। বিডিআর বিস্ফোরক আইনের মামলায় 250 আসামির জামিন, সুবিচার মিলেছে বিবাদী পক্ষের আইনজীবী। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভি জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। সবাইকে ধন্যবাদ।